আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থীরা, আশা করি তোমরা সবাই ভালো আছো, সুস্থ আছো। আজকে ক্লাসে আমরা মূলধন বাজেটিং ও বিনিয়োগ অধ্যায়ের আরো একটি খুবই গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আলোচনা করব। সেটা হচ্ছে নিট বর্তমান মূল্য নির্ণয়। নিট বর্তমান মূল্য নির্ণয়। এর আগের ক্লাসে আমরা গড় মুনাফার হার নির্ণয় করা সম্পর্কে জেনেছিলাম, কিভাবে গড় মুনাফার হার নির্ণয় করতে হয় সেটা দেখেছিলাম। তো আজকের ক্লাসে আমরা কিভাবে নিট বর্তমান মূল্য নির্ণয় করতে হয় সেটা শিখব। নিট বর্তমান মূল্য কি? নিট বর্তমান মূল্য হচ্ছে নগদ আন্তঃপ্রবাহ ও নগদ বহিঃপ্রবাহের পার্থক্য। নগদ আন্তঃপ্রবাহ এবং নগদ বহিঃপ্রবাহের পার্থক্য হচ্ছে নিট বর্তমান মূল্য। নিট বর্তমান মূল্যের ভিত্তিতে আমরা কোনো প্রকল্প গ্রহণ করব নাকি বর্জন করব সেই সম্পর্কে জানতে পারি। অর্থাৎ একাধিক প্রকল্প থেকে কোন প্রকল্পে বিনিয়োগ করলে আমার জন্য লাভজনক হবে সেটা আমরা জানতে পারি নিট বর্তমান মূল্য নির্ণয় করার মাধ্যমে। নিট বর্তমান মূল্য দুইভাবে নির্ণয় করা হয়। নিট বর্তমান মূল্য দুইভাবে নির্ণয় করা হয়। যদি নগদ আন্তঃপ্রবাহের ধারাটা যদি সমান থাকে, অর্থাৎ নগদ আন্তঃপ্রবাহটা যদি সমান হয় তাহলে একভাবে নির্ণয় করা হয়। যদি নগদ আন্তঃপ্রবাহটা অসমান অর্থাৎ সমান না হয় তাহলে আরেকভাবে নিট বর্তমান মূল্য নির্ণয় করতে হয়। আচ্ছা, নিট বর্তমান মূল্য নির্ণয় করার মাধ্যমে একটা হচ্ছে যদি নগদ আন্তঃপ্রবাহটা সমান হয়। যদি নগদ আন্তঃপ্রবাহটা সমান হয় তাহলে নিট বর্তমান মূল্য নির্ণয় করার সূত্র হচ্ছে এ ইন্টু, তারপর এভাবে আমরা একটা ব্র্যাকেট দিব বড় করে, তারপর হবে উপরে বসবে 1 অর্থাৎ 1 বিয়োগ 1 ভাগ 1 প্লাস কে পাওয়ার n, নিচে বসবে হচ্ছে আমাদের কে, অর্থাৎ 1 মাইনাস 1 বাই 1 প্লাস কে পাওয়ার n ভাগ কে, অর্থাৎ 1 মাইনাস 1 বাই 1 প্লাস কে পাওয়ার n, তারপর পুরোটা ভাগ করে নিচে বসবে হচ্ছে আমাদের কে বিয়োগ এন সিইউ, বিয়োগ এন সিইউ। এখানে এটা হচ্ছে নগদ আন্তঃপ্রবাহ, এটা হচ্ছে নগদ আন্তঃপ্রবাহ, এটা হচ্ছে নগদ আন্তঃপ্রবাহ, অর্থাৎ শুধুমাত্র একটি মান। আর কেটা হচ্ছে আমাদের মূলধন ব্যয় বা বাট্টার হার। কেটা হচ্ছে আমাদের মূলধন ব্যয় বা বাট্টার হার। কেটা হচ্ছে মূলধন ব্যয় বা বাট্টার হার, যেটা অবশ্য কি হবে প্রশ্নের মধ্যে দেওয়া থাকবে। মূলধন ব্যয় বা বাট্টার হারটা প্রশ্নের মধ্যে অবশ্যই দেওয়া থাকবে। আর এখানে এন হচ্ছে সময় বা বছর, এন হচ্ছে সময় বা বছর। আর এন সিইউ এটা হচ্ছে প্রাথমিক বিনিয়োগ, এন সিইউটা হচ্ছে প্রাথমিক বিনিয়োগ। এই মানগুলো অবশ্যই প্রশ্নের মধ্যে দেওয়া থাকবে। তাহলে সূত্রটা হচ্ছে যদি নগদ প্রবাহটা সমান হয়, নগদ প্রবাহটা যদি সমান হয় তাহলে সূত্র হচ্ছে এনপিবি অর্থাৎ নিট বর্তমান মূল্য ইকুয়াল টু এ। মানে হচ্ছে আমাদের নগদ আন্তঃপ্রবাহ অর্থাৎ নগদ প্রবাহটা, ব্র্যাকেট 1 মাইনাস 1 বাই 1 প্লাস কে এন, 1 মাইনাস 1 বাই 1 প্লাস কে পাওয়ার এন, আর নিচে বসবে হচ্ছে আমাদের কে। কে হচ্ছে মূলধন ব্যয় বা বাট্টার হার, এন মানে হচ্ছে সময় বা বছর, আর এনসিইউ হচ্ছে প্রাথমিক বিনিয়োগ। এনসিইউটা আমরা এখান থেকে কি করব বিয়োগ দিব। আমি আশা করি তোমরা বুঝতে পেরেছো। এরপর হচ্ছে যদি নগদ প্রবাহটা অসমান হয়, অর্থাৎ নগদ প্রবাহটা যদি অসমান হয় সেক্ষেত্রে আমাদের সূত্রটা হচ্ছে এনপিবি, এনপিবি ইকুয়াল টু উপরে বসবে হচ্ছে সিএফ1, সিএফ1। সিএফ কি? সিএফ হচ্ছে নগদ প্রবাহটা, নগদ প্রবাহ, নগদ প্রবাহ। সিএফ1 অর্থাৎ প্রথম বছরের নগদ প্রবাহ। সিএফ1 মানে হচ্ছে প্রথম বছরের নগদ প্রবাহ। সিএফ1 মানে হচ্ছে প্রথম বছরের নগদ প্রবাহ ভাগ 1 প্লাস কে পাওয়ার এন, 1 প্লাস কে পাওয়ার এন অর্থাৎ প্রথম বছর, যোগ সিএফ2, সিএফ2 মানে হচ্ছে দ্বিতীয় বছরের নগদ প্রবাহ, সিএফ2 মানে হচ্ছে দ্বিতীয় বছরের নগদ প্রবাহ ভাগ 1 প্লাস কে পাওয়ার 2, 1 প্লাস কে পাওয়ার 2। কে মানে হচ্ছে মূলধন ব্যয় বা বাট্টার হার, পাওয়ার 2, 2 মানে হচ্ছে দ্বিতীয় বছর, যোগ সিএফ3, সিএফ3 মানে হচ্ছে তৃতীয় বছরের নগদ প্রবাহ, তৃতীয় বছরের নগদ প্রবাহ ভাগ 1 প্লাস কে 3, 1 প্লাস কে 3, 3 মানে হচ্ছে এখানে তৃতীয় বছর, যোগ সিএফএন, সিএফএন মানে হচ্ছে এন তম বছর, সিএফএন মানে হচ্ছে এন তম বছর। এখানে যতগুলো বছর থাকবে ততগুলো বছর আমরা লিখব। তো সিএফএন মানে হচ্ছে এন তম বছর, এটা 5, 6, 7, 8 ইত্যাদি হতে পারে। সিএফএন মানে হচ্ছে এন তম বছর, অর্থাৎ প্রশ্নে যত বছর দেওয়া থাকবে তত বছর, ভাগ 1 প্লাস কে পাওয়ার এন, 1 প্লাস কে পাওয়ার এন, এন মানে হচ্ছে এন তম বছর, বিয়োগ এনসিইউ, এনসিইউ মানে হচ্ছে প্রাথমিক বিনিয়োগ, এনসিইউ মানে হচ্ছে প্রাথমিক বিনিয়োগ, যেটা অবশ্য প্রশ্নের মধ্যে দেওয়া থাকবে। তাহলে যদি নগদ প্রবাহটা অসমান হয় সেক্ষেত্রে সূত্রটা হচ্ছে
এনপিভি ইকুয়াল টু CF1 ভাগ 1 প্লাস কে পাওয়ার এন যোগ CF2 অর্থাৎ দ্বিতীয় বছর ভাগ 1 প্লাস কে পাওয়ার 2 যোগ CF3 অর্থাৎ তৃতীয় বছর ভাগ 1 প্লাস কে পাওয়ার 3 যোগ CFN n মানে হচ্ছে n তম বছর ভাগ 1 প্লাস কে পাওয়ার n। এখানে একটা আমি প্রশ্ন লিখে রেখেছি, এখানে হচ্ছে বছর নগদ প্রবাহ, বছর নগদ প্রবাহ প্রথম বছর, দ্বিতীয়, তৃতীয়, চতুর্থ, পঞ্চম, এখানে 5টি বছর দেওয়া আছে। আর এদের নগদ প্রবাহটা হচ্ছে 20,000, 40,000, 70,000, 90,000, 30,000, যেটা অসমান, সমান নয়। এখানে 20, 40, 70, 90, 30 এগুলো সমান নয়, অর্থাৎ অসমান নগদ প্রবাহ। তাহলে CF1 প্রথম বছর 20,000 বসবে, এখানে পাওয়ার হবে 1। আর তারপর হচ্ছে দ্বিতীয় বছর 40,000 বসবে, তাহলে CF2 এখানে 40,000 বসবে, কারণ দ্বিতীয় বছরে আমার নগদ প্রবাহ হচ্ছে 40,000। আর CF3 অর্থাৎ তৃতীয় বছর, আমার তৃতীয় বছরে নগদ প্রবাহ হচ্ছে 70,000, এখানে 70 বসবে। আর এখানে CFN n তম বছর অর্থাৎ সর্বশেষ বছর হচ্ছে এখানে আমার পঞ্চম বছর বা 5 বছর, এখানে 64 বসবে, অর্থাৎ 3-এর পর 4টা বসবে, 4-এর পরে গিয়ে n তম বছরটা বসবে। তাহলে পঞ্চম বছর আমার হচ্ছে 30,000 টাকা। অর্থাৎ CF মানে হচ্ছে এই নগদ প্রবাহগুলো 20,000, 40,000, 70,000, 90,000 এগুলা। তাহলে প্রথম বছর, দ্বিতীয়, তৃতীয়, চতুর্থ, পঞ্চম এই বছরগুলো। আমি আশা করি তুমি এটা বুঝতে পেরেছো। এখন এনপিবি এটার মাধ্যমে কিভাবে প্রকল্প গ্রহণ করবে নাকি বর্জন করবে এটার সিদ্ধান্তটা নেওয়া হয়। যদি স্বাধীন প্রকল্প হয়, অর্থাৎ শুধুমাত্র একটি প্রকল্প দেওয়া আছে অথবা একটি প্রকল্প আর একটি প্রকল্পের উপর নির্ভরশীল নয়, এরকম স্বাধীন প্রকল্পের ক্ষেত্রে যদি এনপিবি অর্থাৎ নিট বর্তমান মূল্যটা যদি ধনাত্মক হয়, নিট বর্তমান মূল্যটা যদি ধনাত্মক হয়, সেক্ষেত্রে ওই প্রকল্পটা গ্রহণ করবে। আর যদি নিট বর্তমান মূল্যটা যদি ঋণাত্মক হয়, অর্থাৎ এনপিবি নিট বর্তমান মূল্য যদি প্লাস অর্থাৎ ধনাত্মক আসে, সেক্ষেত্রে এটা গ্রহণ করবে। আর যদি এনপিবি নিট বর্তমান মূল্য যদি ঋণাত্মক অর্থাৎ মাইনাস আসে, তাহলে এটা বর্জন করবে। আর পরস্পর বর্জনশীল প্রকল্প, দুইটা প্রকল্প থেকে কোন প্রকল্পটি গ্রহণ করবে, অর্থাৎ দুইটা প্রকল্প দেওয়া আছে, সেখান থেকে কোনটা গ্রহণ করবে, সেই ক্ষেত্রে এনপিবি যেটা বড়, নিট বর্তমান মূল্যের মান যেটা বেশি সেটা গ্রহণ করবে, যেটা কম সেটা বর্জন করবে। অর্থাৎ মনে করেন এখানে দুইটি প্রকল্প, একটা হচ্ছে ক প্রকল্প আর একটা হচ্ছে খ প্রকল্প, একটা ক প্রকল্প আর একটা হচ্ছে খ প্রকল্প। ক প্রকল্পের এনপিবি অর্থাৎ নিট বর্তমান মূল্য, ক প্রকল্পের নিট বর্তমান মূল্য যদি খ প্রকল্পের চেয়ে বেশি হয়, তাহলে ক প্রকল্প গ্রহণ করবে। আর খ প্রকল্পের নিট বর্তমান মূল্য যদি খ প্রকল্পের নিট বর্তমান মূল্যের চেয়ে কম হয়, অর্থাৎ খ প্রকল্পের নিট বর্তমান মূল্যটা বেশি খ প্রকল্পের চেয়ে, তাহলে খ প্রকল্পটি গ্রহণ করবে। অর্থাৎ যেটার নিট বর্তমান মূল্য বেশি সেটা গ্রহণ করবে, যেটার নিট বর্তমান মূল্য কম সেটা বর্জন করবে। এইভাবে নিট বর্তমান মূল্যের মাধ্যমে মূলধন বাজেটিং এর সিদ্ধান্তটা অর্থাৎ বিনিয়োগের সিদ্ধান্ত, কোন প্রকল্পে বিনিয়োগ করবে, কোন প্রকল্পে বিনিয়োগ করবে না, কোথায় বিনিয়োগ করা যৌক্তিক, কোথায় যৌক্তিক নয়, সেই সিদ্ধান্তটা নেওয়া হয়ে থাকে। এর পরবর্তী ক্লাসে আমরা IRR অর্থাৎ আন্ত আয়ের হার কিভাবে নির্ণয় করতে হয় এবং এর মাধ্যমে কিভাবে প্রকল্প গ্রহণ বর্জন সিদ্ধান্তগুলো নেওয়া হয় সে সম্পর্কে